আমি একটু কম করেই বলি, বরঞ্চ আড্ডা যখন বললেন, আড্ডাতে তো আলোচনা হয়। তো আপনারা যারা বসে আছেন তারা যে কম জানেন এমন কিছু না। সুতরাং আপনাদের কথাও যেন শোনা যায়, জন্য আমি একটু পরিমিত করে বলি। অতিরিক্ত সবকিছুই বিষ, আলোচনা কম হয় ভালো। আমার প্রথম কথা বলতে হচ্ছে, গতকাল একটা আলোচনা সবাই গিয়েছিলাম, আর সি মজুমদার আর্টস অডিটোরিয়াম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আলোচনা সবার নাম, এবং যে প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ করেছে তাদের নাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশন। সমস্ত নাম ইংরেজিতে হচ্ছে। ডেলি স্টার ইংরেজি হলো একটা বাংলা অনুষ্ঠান আয়োজন করেছে, ইতিহাস আড্ডা। এটা একটা ঘটনা বটে। বাংলা প্রতিষ্ঠান সব ইংরেজিতে নাম করে, ডেলি স্টার যা হোক, ইতিহাস আড্ডা নামটা আমার খুব পছন্দ হয়েছে। আপনারা যে 18 নম্বর আলোচনা করছেন, তাতে এর আগে আমি সম্ভবত 2টা আলোচনায় আমিও এসেছিলাম। একটা অধ্যাপক আবু মোহাম্মদ হবিবুল্লাহ সম্পর্কে, আর একটা হলো, মাইক চলে আপনাদের? আচ্ছা। আর একটা বোধহয় শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক সম্পর্কে। তো এটা তৃতীয় আলোচনা আব্দুল কাদের সম্পর্কে। এখন আগের, এটা বিনয়ের পৃষ্ঠ নয়, আসলে আমি বিশেষজ্ঞ নই কারোর সম্পর্কেই। আব্দুল কাদেরের নাম শুনেছি আমি প্রথমে আব্দুল কাদের হিসাবে, কারণ শিক্ষা গোষ্ঠীতে যিনি যে লিখতেন। আমার কাছে এটা একটা প্রশ্ন, আব্দুল কাদের কিভাবে আব্দুল কাদির হয়ে উঠলেন? এটা হচ্ছে বাঙালি মুসলমানের ইতিহাসের একটা অধ্যায়, একটা অংশ। আব্দুল কাদেরের কাছে তার আব্বাজান যে সমস্ত চিঠি লিখতেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সেগুলো কিছু কিছু ইমরান মাহফুজের কল্যাণে আমরা পড়েছি, তার পত্রিকার সম্পাদনায়। তাতে দেখা যায় এই আমাদের সকল গ্রামীণ বাবার যে উদ্বেগ, ছেলে পরীক্ষা পাশ করলো কিনা, ঠিক মতো কাজ করছে কিনা, একই কাহিনী। কিন্তু এখন ছেলের মাথায় যেহেতু অন্য পোকা আছে, তার মধ্যে স্বজাতি চিন্তা, স্বদেশ চিন্তা যে নামই বলেন প্রবেশ করেছে। এই যে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, এগুলি একালের আমাদের কল্পনা। অনেকটা আব্দুল কাদেরের উপরে আমরা বসিয়ে দিচ্ছি। এই যে মুক্ত চিন্তার মানুষ রাত্রে জেগেছিল, আমাদের চিন্তাগুলো অন্যের উপর নিক্ষেপ করা, আবর্জনার স্তূপ 5 তলা থেকে নিচে ফেলার মতো। যারটা তাকে বলতে দেওয়া উচিত আমাদের। তা আমি মাহফুজ সাহেবের কাছে কৃতজ্ঞ, মানে ইমরান মাহফুজ, আনাম মাহফুজ নয়। কৃতজ্ঞ এই জন্য যে তিনি আব্দুল কাদেরের প্রথম বইটা আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, দিলরুবা। কারণ আমি এতই নাদান, ফার্সিতে মানে অজ্ঞ লোক, যে দিলরুবা শব্দের অর্থ জানতাম না। তখন আমি ডিকশনারিতে দেখলাম, তাতে বলছে যার হৃদয় হরণ করে, চিত্তাকর্ষক। এবং মুসলমান মেয়েদের নাম তো দিলরুবা থাকে, ঘরের নাম থাকে। এই হচ্ছে আমাদের লেখাপড়ার সীমাবদ্ধতা। এটা পড়তে গিয়ে আমি দেখলাম যে এই বই তো সাংঘাতিক ব্যাপার। আমাদের মাসুদ রহমান সাহেব বলছেন 22-23টা কবিতা, আমি দেখলাম 19টা কবিতা। একটা কবিতার নাম হজরত মোহাম্মদ, তাতে আবার 4টা কবিতা আছে ভিতরে। একটা হলো আবির্ভাব, আরটার নাম হচ্ছে মহাজীবন, আর হলো তিরোভাব, তিরোধান, তিরোভাব নয়। এবং পরেরটা হলো ফাতেহায়ে দোয়াজ দহন। এখন আমি আবার নাদান লোক, নজরুল ইসলাম ফাতেহায়ে দোয়াজ দহন কবিতা লিখেছেন, কিন্তু কখনো পাতা উল্টিয়ে দেখার স্বাদ হয়নি। এর মানে কি? দোয়াজ দহন আমি বলছি। তো আবার ডিকশনারি দেখলাম, একটা ফার্সি উর্দু ডিকশনারি ঘটনাচক্রে আছে। আবার গুগল থাকার কারণে আপনার ফার্সি উর্দু আর ডিকশনারি লাগবে না। তারা বলছে দহম মানে তারিখ, দোয়াজ মানে 12। বাংলা যেমন আর দ্বাদশ বলি, দ্বাদশ থেকে কিভাবে 12-র উদ্ভব হয়েছে দেখেন। দি থেকে দটা ফেলে দিয়ে বটা থাকে, এটা 12 হয়ে যায়। মানে 10-এর পরে আরো 2 আর কি, দি আরো, আরো। এই দোয়াজ দহ মানে 12 তারিখ। এটা হচ্ছে হজরত মোহাম্মদের জন্মদিন এবং মৃত্যুদিন, 12ই রবিউল আউয়াল। মুসলমানদের মধ্যে এটা তখন যে দোয়া দরুদ প্রার্থনা করা হয়, সেটা ফাতিহায়ে দোয়াজ দহম। এখন আপনি যে সামান্য বাংলাদেশের কবিতায় এই নামে কবিতা হতে পারে, এটা নজরুল ইসলামের আগে কল্পনা করা যেত না। এই যে মীর মোশাররফ হোসেন, উনি একজন কবি, যদি উনি পদ্য বেশি লেখেননি। কবি আর পদ্য কার এক জিনিস নয়। বিষাদ সিন্ধু একটা কবিতাই, মানে প্রতিটা লাইনেই আপনি কবিতা। আমি অতি ছোট বয়সে, বিশ্বাস করবেন না হয়তো, আমি মানে অহংকার করছি বলবেন, তৃতীয় শ্রেণীতে পড়ার সময় বিষাদ সিন্ধু পড়েছি আমি। কারণ আমাদের বাড়ির লোকেরা বলছে তুমি পড়ো, আমরা শুনি। আমার বুড়া দাদারা, ওরা বেতের মানে খাঁচা বানাচ্ছে, আমাকে নিয়ে তারা মস্করা করতো, যেহেতু আমি একটা বাচ্চাল প্রকৃতির ছিলাম। আপনি তো দেখতে পাচ্ছেন সেই স্বভাবে করে যায়নি। তখন তুমি পড়ো, তা আমি বুঝে না বুঝে পড়তাম সেগুলো, ইয়াজিদের কাহিনী। বাঙালি মুসলমান সমাজে এই বইটা খুব পঠিত হয়েছে। আমি বাঙালি মুসলমান কথাটা ব্যবহার করছি, এটাও নতুন কথা। আগে আপনি শুধু মুসলমান ছিলেন, কিন্তু ধীরে ধীরে বাঙালি মুসলমান হয়েছেন, এও একটা কাহিনী। আপনারা অনেকে খেয়াল করেছেন, আহমদ সাফা সাহেবের একটা বইয়ের নাম যদ্যপি আমার গুরু।
সেখানে দেখাচ্ছে কি আহমদ সোফা যখন আব্দুর রাজ্জাকের সাথে দেখা করতে যেতেন 1972-73 সনে, তখন বলি কেমন কি খবর মৌলভী আহমদ সোফা। অনেকে আমাকে জিজ্ঞাসা করতেন রাজ্জাক সাহেব কি আহমদ সোফাকে ব্যঙ্গ করতেন না? রাজ্জাক সাহেব বলছেন আপনারা তো আগে মুসলমান ছিলেন, এখন 71-এর পরে হঠাৎ বাঙালি হয়েছেন, আপনাকে কিন্তু আগে মৌলভী বলা হতো, মুসলমান মাত্রের নামে রেখে মৌলভী বলা হতো। যদি কি বিপুল পরিমাণ ঘৃণা কাজ করতো সেটা রবীন্দ্রনাথের এই উক্তিতে বোঝা যায়। আব্দুল কাদের তোমার কবিতায় মাঝে মাঝে যে আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছো তা আমার কেন অসঙ্গত মনে হয়নি, কারণ এই রবীন্দ্রনাথ 1927 সনে 28 সনে নজরুল ইসলামকে লিখেছিলেন নাম না বলে যে আমাদের এই খুনে রাঙিয়া পুনর্বার অধিবেশী রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। সেদিন এক বাঙালি কবিকে দেখলাম যে তিনি হঠাৎ করে রক্ত অর্থে খুন শব্দ ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানেন না এমন নয়, তিনি কবিরের কবিতা হিন্দি থেকে বাংলা অনুবাদ করেছেন, যৌবনের ইংরেজি অনুবাদ করেছেন 100 songs of কবির। তিনি নজরুল ইসলামকে ব্যঙ্গ করে বলছেন রক্ত অর্থে খুন ব্যবহার করে চলবে না, কিন্তু তো হরদমই রক্ত অর্থে খুন ব্যবহৃত হয়, তো পাশের ভাষা থেকে ধার তো করা যেতেই পারে। পানি তো হিন্দিতে বলতেই থাকে, বাংলা যদি পানি বলেন তাহলে এটা মুসলমান হয়ে যায় কিভাবে? এই রিয়ালিটিটা না বুঝলে মুসলিম সাহিত্য সমাজ বোঝা যাবে না। মুসলিম সাহিত্য সমাজের আগে যখন মুসলিম নাম আপনি দিলেন তখন এটাকে সাম্প্রদায়িক বলা যেতে পারে, অনেকে লেখে সাম্প্রদায়িক চিন্তা। আরে বাংলা ভাষায় নারীকে একটি সম্প্রদায়, পুরুষকে একটি সম্প্রদায়। আপনি কি পুরনো বাংলা পড়েন, নারী জাতি পুরুষ জাতি, বাংলায় জাতি কথাটা 32-36 রকম অর্থে ব্যবহৃত হয়। হাঁড়ি জাতি ডোম জাতি সেটাও জাতি, আপনার আধুনিক ন্যাশনের অনুবাদ সেটাও জাতি, নারী জাতি পুরুষ জাতি সবই জাতি। এখন না আপনারা লিঙ্গ বের করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লিঙ্গে হয়ে গেছে কিভাবে লৈঙ্গিক বলে একটা শব্দ ব্যবহার করেছে জেন্ডার বলার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়টা বিভাগের নাম দিতে পারছে না উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। অর্থাৎ বাংলা ভাষা আর বাঙালি মুসলমান সমাজের কেন প্রাসঙ্গিক বলছি, আব্দুল কাদের তো বাংলা ভাষাটা জানতেন, এখন আপনার কবিরা তো বাংলা ভাষাটাই জানেন না। গতকালকে আলোচনা সভায় বলছেন সেখানে তারা একজনের পরিচয় লিখেছে অরূপ রাহি, চিন্তক ও সংগঠক। আপনি চিন্তক কি জিনিস এটা কোথায় পেলেন বাংলা ভাষায়? আমি প্রাসঙ্গিক দিয়ে শুরু করি, আব্দুল কাদের জীবনী আমি বেশি জানি না, তার দু একটা কবিতা আপনাদের শোনাবো। আমি বললাম যে চিন্তক কথাটা বাংলা ভাষায় অসঙ্গত শব্দ। কেন? রবীন্দ্রনাথের মতো খুনের ব্যবহার নয়। আমি তাদের একটা কথা জিজ্ঞাসা করলাম, এই যে আমরা বলি যে লেখে তাকে লেখক বলা হয়, যে শিক্ষাতে তাকে শিক্ষক বলা হয়, এরপর বাংলা চালু হয়েছে, বুঝলাম। আমরা শিক্ষক বলতাম না, আগে বলতো মাস্টার সাহেব, কারণ মাস্টার যেহেতু ইংরেজি, এখন আমি মাস্টার না, শিক্ষক বলে একটা নতুন বাংলা হয়েছে। ছাত্রছাত্রী তারা বলবে না, শিক্ষার্থী বলবে। যেমন বাংলা ভাষার মধ্যে একটা রূপান্তর হচ্ছে, এটা ইমরান মাহমুদের চোখে পড়বে না, এটাই সাম্প্রদায়িক রূপান্তর। যেটা মানুষের মুখের স্বাভাবিক ভাষা সেটাকে যখন অস্বাভাবিক করে তোলেন। শিক্ষার্থী বলছে কেন? কারণ ছাত্র ছাত্রীর পদ চালু তো ছিল, একটা অক্ষর না হয় বেশি। শিক্ষার্থী বলার সময় তারা জেন্ডারের যুক্তি দেয়, ছাত্র তো পুংলিঙ্গ, তো মানুষ তো পুংলিঙ্গই, তার জন্য তারা মানুষই। ওখানে পশ্চিমবঙ্গে দেখেন মানবী বিদ্যালয়, মানবী বিদ্যা, এগুলো হচ্ছে ভাষা না জানা কোনো অপরাধ নয়, না জেনে জানার ভান করা অপরাধের পর্যায়ে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তাকান, আমাদের অনেক দুঃখের উদ্ভব হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। একটা উদাহরণ দেই, মানবিকী বিদ্যা গাণিতিকে অনুষদ সেখানে লিখেছে। যেহেতু সুনীতি কুমার চট্টোপাধ্যায় মানবিকী বলেছেন, আপনার হিউম্যানিটিজ মানবিক করেছেন, ওনার কুলাচ্ছে না, মানবিকী করেছেন। এখন সাংবাদিক না বলে আপনি সাংবাদিকই বলার মতো ব্যাপারটা। গাণিতিক অনুষদ বলা যায়, গণিত অনুষদ বলতে হয়। অর্থাৎ বাংলায় কি করে বিশেষণ রচনা করতে হয়, বাংলায় একই শব্দ বিশেষ্য হিসেবে চলে, বিশেষণ হিসেবে চলে। সুনীতিবাবু এই বাংলাটা জানেন না, তার ওডিবিএল লিখেছেন, তাতে কিছু আসে যায় না আমার। ফলে ন পরিচয়তে সংস্কৃতে বলে, ফলে না গাছের পরিচয়। যে আপনি যে ওডিবিএল লিখেছেন সেইটা দিয়ে আপনি কখনো বলতে পারবেন না যে যেহেতু আপনি গাণিতিকে বলেছেন আমাকে বলতে হবে, মানবিকী বলতে হবে। এই রোগটা বাংলায় চলছে। চিন্তক কথাটা বলছি কি জন্য আমি জিজ্ঞেস করলাম। লেখক বলি আমরা, কিন্তু খেলক তো বলি না। লেখা থেকে লেখক, কিন্তু খেলা থেকে তো খেলক বলেন না। খেলা কি বলেন? খেলোয়াড়। আর লেখক থেকে তো লেখোয়াড় বলেন না। তাহলে দুইটা দুই রকম হয় কেন? ভাষার শব্দ কিভাবে নির্মিত হয় সেটা নির্ভর করে সেটা কিভাবে নির্মিত হয়ে এসছে তার উপর ভিত্তি করে। হরপ্রসাদ শাস্ত্রীর উদাহরণ দিয়ে আমি বলি, গঙ্গার স্রোতকে আবার হিমালয় থেকে প্রবাহিত করা যায় না। বাংলাদেশে আপনি যতবার ইচ্ছা করেন আর পরীক্ষাকে পরীক্ষা বলাইতে পারবেন না। আমাদের জিহ্বা বদলে গেছে, লেখা এখনো পরীক্ষায় লিখি আমরা, কিন্তু বলার সময় পরীক্ষা বলি। সেদিন মনে হয় আমার একটা ছোট বোন আছে, তার নাম শাওয়াল খান।
চাকরি করে, সরকারি চাকরি। তো তার একটা বই বেরোচ্ছে বাংলা একাডেমি থেকে, বইয়ের নাম হচ্ছে শিক্ষা ও যোগাযোগ। এখন সেটা আবার বাংলা একাডেমির কর্তারা যারা আবার পরিচালক, ইংরেজিতে আবার লিখবে, বইয়ে লিখছে কি শিক্ষা ও যোগ, যোগ এভাবে লিখেছে। জিও লিখতে পারে তাই, কে লিখেছে যোগ। তখন সাওয়াল এটা আমাকে পাঠিয়েছে, দুদিন আগের কথা, ভাই এটা ঠিক আছে কিনা দেখেন। আমাদের ভাই বোনের সম্পর্ক ভালো। তো আমি বললাম যে এটা তো ঠিক হয় নাই, বলে এটা তো এখন ওরা যেটা ইনসিস্ট করতেছে রাখতে হবে। আরে তুমি মহাপরিচালককে বলো, আমি মহাপরিচালকের শিক্ষক, সুতরাং এটা যেন ঠিক করে দেয়। তো মেনে নিয়েছে আর কি। আমি যে শিক্ষা বাংলায় লেখা হচ্ছে, যেহেতু সংস্কৃতি শিক্ষা লেখা হয়, আমাদের বাংলা শিক্ষা নিলে কোনো অসুবিধা নেই, যেহেতু উচ্চারণ করি। এমনকি প্রশান্ত চন্দ্র মহলানবিশ একটা স্ট্যাটিস্টিক্সের জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ পত্রিকা বের করতেন, ওটার নাম সংখ্যা, কিন্তু লেখার সময় সংখ্যা মনে হয়। মানে বাংলা, সংস্কৃত, হিন্দির মধ্যে আমাদের আত্মীয়তা আছে, কিন্তু বাংলা উচ্চারণ আলাদা হয়ে গেছে। এখন আবার উচ্চারণকে উদ্যোগকে উদ্যোগ বলার মতো। বাংলায় কোন যুক্ত বর্ণ হয় যখন, যদি দুটো ব্যঞ্জন বর্ণ পাশাপাশি বসে তাদের যুক্ত হয়, কিন্তু প্রথমটা দুবার উচ্চারিত হবে। যে আপনারা লেখেন কাব্য কিন্তু বলেন কাব্য, লেখেন গদীয় বলেন গদ্য, আপনারা লেখেন উদ্যান কিন্তু বলেন উদ্যান। এইটা তো বাংলা নেই, গদ্য যে বলেন লেখেন তো গদীয়ই। এইটা অনেক সময় ভুলেও গেছি, আমরা তো বাংলায় বলি, কিন্তু এখন আর কি যোগাযোগে ইয়োগা, যোগ লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা করতেছে লোকজন। খারাপ বাংলা একাডেমিতে বলে এটা আগের পরিচালক লিখে দিয়েছে, পরবর্তী পরিচালক এটাই চালাচ্ছে। এই যে একটা মানুষ দেশ চালাচ্ছে, এই জন্য বললাম চিন্তক কথাটা যারা লিখছে এটা কেন খাটে না, এটা এর পিছনে একটা ঘৃণা কাজ করে। আমি সেটাই বলি, ঘৃণাটা কি? যারা চিন্তা করে বাংলাদেশে আমরা তাদেরকে চিন্তিত বলি, লোকটা চিন্তিত বল। হ্যাঁ, আব্দুল কাদেরকে তার বাবা লিখছেন যে তোমার পত্র না পাইয়া বড়ই চিন্তাযুক্ত হইয়াছি। চিন্তাযুক্ত মানে চিন্তান্বিত, চিন্তান্বিতকে চিন্তিত হয়। অনেকে দুঃখিত শব্দটা তর্ক হয়েছিল, বুদ্ধদেব বসুরা লিখতেন আমি দুঃখ যুক্ত হইয়াছি, মানে দুঃখ অন্বিত হইয়াছি, দুঃখান্বিত সংক্ষেপে দুঃখিত। এরকম বহু কাহিনী আছে। কিন্তু চিন্তক করতেছেন কেন তারা? কারণ হচ্ছে তারা তাকে চিন্তাবিদ বলতে চান না। অরূপ রাহি একজন ছোট গীতিকার, তাকে কেমনি চিন্তাবিদ বলি? তো তার এই যে ইনকার, এই যে ঈর্ষা, এটা সে চিন্তক শব্দের মধ্যে দিয়ে নিয়ে আসে, কিন্তু সে জেনে শুনে করছে আমি বলছি না। রবীন্দ্রনাথ এই জন্য যে বললেন, রবীন্দ্রনাথ মধ্যে একটা পরিতাপ কাজ করেছে। প্রথমবার যখন রবীন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজের রবীন্দ্র সংসদের সংবর্ধনা পরিষদে বক্তৃতা থেকে বললেন, সেদিন শুনলাম এক বাঙালি লেখক অকারণে এই রক্ত শব্দটা ব্যবহার করেছে, খুন শব্দ ব্যবহার করেছে রক্ত অর্থে, এটা চলিবে না। কিন্তু পত্রিকা যখন এটা বের হয়েছে, রবীন্দ্রনাথ পরে 3 মাস পরে উনি বলেন যে না, বিতর্কের মধ্যে আর কি, রবীন্দ্রনাথ লিখছেন জনৈক হিন্দু, বাঙালি হিন্দু লেখক, এটা কিন্তু শব্দটা কিন্তু মুখে বলেন নাই, পরে রিপোর্টে আসছে। আবার রবীন্দ্রনাথকে রক্ষা করার জন্য নজরুল ইসলাম সাধারণত প্রতিবাদ করতেন না। বড়র পিরিতি বালির বাঁধ প্রবন্ধটা রবীন্দ্রনাথ তখনই লিখলেন আত্মশক্তি পত্রিকা। নজরুল তখন প্রমথ চৌধুরীর উত্তর দিলেন বাংলা সাহিত্যের খুনের মামলা। আব্দুল কাদের না হলে এটা আমরা জানতেই পারতাম না। নজরুল রচনা বলি দ্বিতীয় খণ্ড বা প্রথম খণ্ডের কোন একটাতে, সম্ভবত দ্বিতীয় খণ্ডের শেষের দিকে ইনি এটা উদ্ধৃত করেছে। আমি আবার ওইটা নিয়ে উত্তরাধিকার স্বরূপ ওইটা নিয়ে একটা কেতাব রচনা করেছি ছোটখাটো, ঠাকুরের মাৎসন্যায় নামে। মানে আব্দুল কাদেরের কাছে আমার পর্যটক বললাম, আমি তো বিশেষজ্ঞ নই, সব বিষয়ে আমি বিশেষ অজ্ঞ। তা আমি দেখলাম কি বাংলা ভাষায় শব্দ কি করে ব্যবহার করা হয়। রবীন্দ্রনাথের মধ্যে এই যে বিদ্বেষ, সেটা খানিকটা তিনি পূরণ করলেন এখানে, কিন্তু এটার মধ্যে দিয়ে সত্য কথাটা বললেন। রবীন্দ্রনাথের একটা বই আছে, আপনারা দেখুন, বাংলা শব্দতত্ত্ব। এটা 1909 সনে প্রথম বেরিয়েছিল, এখন বাজারে আছে পরিবর্তিত 3য় সংস্করণ। তাতে অনেকগুলো আরো লেখা যুক্ত হয়েছে। সেখানে একটা অদ্ভুত জিনিস আছে, রবীন্দ্রনাথ যত বাংলা শব্দ তৈরি করেছিলেন তার একটা তালিকা আছে, ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ, যেটাকে আমরা পরিভাষা বলেন। এখানে প্রায় 1000 কানেক শব্দের তালিকা আছে রবীন্দ্রনাথ যেগুলো ইংরেজি থেকে বাংলা করেছেন। একটা দুই একটা উদাহরণ দিলে আপনারা হাসবেন। তার মধ্যে গোটা বিশেষ শব্দ এখন আমরা গ্রহণ করেছি, আমরাও জানি না যেগুলো রবীন্দ্রনাথ করেছিলেন। যেমন আবাসিক, অনাবাসিক, এটা এখন বাংলা চলে, রবীন্দ্রনাথের আগে এটা ছিল না বাংলায়। কিন্তু মজার কিছু শব্দ আছে, বইটা হাতের কাছে থাকলে আপনাদের দেখাতে পারতাম। আমি গুনে দেখেছি গোটা বিশেষ শব্দ ছাড়া বাকিগুলো এখন কেউ গ্রহণ করেনি। এত বড় বিশ্বকবির প্রস্তাবিত 1000 পরিভাষার মধ্যে দেশ প্রায় 980টি গ্রহণ করেনি। কেন করেনি উদাহরণ দেবেন। যেমন ধরেন, বিদ্বেষটা কাকে বলে? ইজি চেয়ার। ছোটবেলায় আমরা মিলিটারি কমান্ড শুনতাম স্ট্যান্ড অ্যাট ইজ,
অ্যাটেনশন, আরামে দাঁড়াও বলতো না? অ্যাটেনশনকে কি বলতো আমি ভুলে গেছি এখন, সোজা হও বলতে হয়। তো এখন রবীন্দ্রনাথ আরাম শব্দটা পছন্দ করেন না, কারণ এটা ফার্সি শব্দ। আর কেদারা শব্দটা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আসছে। পর্তুগিজ ভাষা বলে কাদেইরা, কাদির